তার জন্য দায়ী সরকার থাকবে এবং তার যে পরিণতি হবে, তার কোনো রকম ঘটনা ঘটলে শুধু দায়ী সরকার থাকবে না, তার পরিণতিটাকেও কিন্তু সরকারকে বুঝতে হবে। আমরা কিন্তু এখনো পর্যন্ত 15,400 শিক্ষক শিক্ষিকা এবং প্রায় 4,500 নন টিচিং স্টাফ যারা এখনো পর্যন্ত অত্যন্ত অহিংস পদ্ধতিতে কাজ করেছে। আমরা হিংসা দেখাইনি চাকরি হারানোর পরেও, কিন্তু যাদের দুর্নীতির দায়ে এই অসভ্যতামিটা হচ্ছে তারা এখনো পর্যন্ত আমাদেরকে কোনো রকম না পাত্তা দেওয়ার মানসিকতা রেখেছে। এই মতো অবস্থায় আমরা অত্যন্ত অ্যাগ্রেসিভ হচ্ছি, মানসিকভাবে প্রচন্ড অ্যাগ্রেসিভ হচ্ছি যে আমাদের সহযোদ্ধারা মরতে বসেছে, এখনো পর্যন্ত ন্যূনতম একটা সরকারের সৌজন্যতা পর্যন্ত দেখানোর প্রয়োজন মনে করছেন না। এমনকি সামান্য মেডিকেল হেল্প থেকে সামান্য যে সমস্ত জিনিসগুলো পাওয়া দরকার সেগুলোও তারা দেখাচ্ছেন না। আমরা কিন্তু আরো আন্দোলনের দিকে যাব। আমাদের যারা অসুস্থ হয়েছে তাদের জায়গায় আমার এখনো প্রস্তুতি হয়েছে, আমাদের শিক্ষক শিক্ষিকারা ইমিডিয়েট আরো অনশনকারীর সংখ্যা বেড়ে যাবে এবং কারো যদি কিছু হয় তার দায় হবে সরকারের। এখন অনশনকারীদের কন্ডিশন সত্যি সত্যি খুব খারাপ হচ্ছে। ডাক্তারবাবু আছেন, সরকারি ডাক্তারের সহযোগিতা তো আমরা পাইনি, তাই আমরা যে ডাক্তারদের সহযোগিতা পেয়েছি সেই ডাক্তার আছেন, তিনি হেলথ চেক আপ করেছেন, তারা তাদের শারীরিক অবস্থা কেমন আছেন বা কি আছেন তিনি আপনাদের সামনে বলবেন। বলার আর আমাদের কিছু নেই। এমন একটা অবস্থার মধ্য দিয়ে আজকে আপনারা সবটাই শুনলেন। এই যারা আন্দোলনকারী, যারা এই যোগ্য শিক্ষক শিক্ষিকা, যারা চাকরিহারা, তারা যে আন্দোলনের মধ্য দিয়ে যাচ্ছেন, যে কঠোর পরিশ্রমের যে মধ্য দিয়ে তারা যাচ্ছেন এবং বিগত বেশ কিছু মাস ধরে তারা রাস্তায় রাস্তায় ঘুরছেন বিচারের আশায়। আমরাও যারা লড়াই করেছি, আরজিকর আন্দোলন করেছিলাম, আমরাও দেখেছেন যে একই রকম ভাবে অভয়ার ন্যায় বিচারের জন্য লড়েছি এবং অনশনও করতে হয়েছে আমাদের। তখনও যেমন সরকারের পক্ষ থেকে একটা অ্যাডামেন্ট বিহেভিয়ার আমরা লক্ষ্য করেছিলাম, ঠিক একই রকম ভাবে এই আন্দোলনের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করছি সরকারের পক্ষ থেকে একটা চরম অনমনীয় একটা ব্যবহার তাদের তরফ থেকে। এবং এই গরমে এইখানে, যেখানে কলকাতায় তাপমাত্রা আপনারা সবটাই অনুভব করছেন, এই গরমে এই কংক্রিটের রাস্তার মধ্যে অনশন করা একটা দুর্বিষহ ব্যাপার, আমরা কল্পনাই করতে পারিনি। কারণ সবসময় এরকম একটা তাপমাত্রা চলে যাচ্ছে, লু বইছে, এরকম একটা কন্ডিশন এখানে চলছে, তার মধ্যে এখানে অনশন করা, সত্যি কথা বলতে গেলে এটা অনশন করার অ্যাডিকুয়েট জায়গাও নয়। আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে এই জায়গা অনশন করা যায় না, তার জন্য যে মিনিমাম একটু রেস্ট দরকার, মিনিমাম একটু ঠান্ডা বাতাস দরকার, সেই জায়গাটাও কিন্তু এখানে নেই। একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আজকে আন্দোলনকারীরা বাধ্য হচ্ছেন তারা অনশন করতে। এবং সরকার তারা কোনো মেডিকেল টিম এখানে তারা পাঠায়নি, এটা আমাদের ভাবতেও লজ্জা লাগছে। যেখানে সরকারের উচিত ছিল দিনে 2বার করে মেডিকেল টিম পাঠানো এবং প্রত্যহ তাদের যে রুটিন ব্লাড টেস্টগুলো হয়, ব্লাড প্রেশার, ব্লাড সুগার চেক, ইউরিন কিটোন সুগার চেক এবং মিনিমাম ব্লাড টেস্ট করার দরকার হয়, তার কোনো আমরা পদক্ষেপ আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করলাম না। ফলে উপরন্তই আমরা এখানে বিভিন্ন উদ্যোগে, বিভিন্ন সংগঠন, মেডিকেল সার্ভিস সেন্টার, আরজিকর আন্দোলন আমরা যারা ছিলাম, আমরা এগিয়ে এসেছি এবং আমরা দুবেলা করে তাদের এই হেলথ চেক আপ আমরা করছি আমাদের সাধ্য মতো। ফলে এখন যেটা আমরা দেখতে পেলাম, আপনারা শুনেছেন যে অলরেডি একজন আন্দোলনকারী তিনি একটা সিজার নিয়ে, একটা এপিলেপটিক একটা অ্যাটাক সিজার নিয়ে তিনি ভর্তি হয়েছেন, খিঁচুনির সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন আরজিকর মেডিকেল কলেজে। এবং সেই সময় আমরা দুঃখের বিষয়, আমরা সেই সময় উপস্থিত থাকতে পারিনি, তারা এখানে ছুটে গিয়ে তারাই সঙ্গে সঙ্গে ভর্তি করেছেন আরজিকর মেডিকেল কলেজে। সেখানে আমাদের যারা সহকর্মী তারা তাকে ভর্তি করতে সাহায্য করেছেন। এখন আমরা এসে পরীক্ষা করে যারা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনের অন্যতম একজন নেতৃত্ব চিন্ময় মণ্ডল, আপনারা সবাই তাকে চেনেন। আমরা অত্যন্ত দুঃখ বেদনার সাথে এটা বলতে বাধ্য হচ্ছি যে তার শারীরিক অবস্থা কিন্তু একেবারেই ভালো নেই। আপনারা যারা অনুভব করতে পাচ্ছেন এই পরিস্থিতিটা, যে আজকে একজন চাকরি করতে এসে তাকে আজকে পথে বসতে হলো এবং তার জীবন বাজি রাখতে হলো। আজকে তার এমন একটা অবস্থা এখন, সেটা আমার বলতেও কষ্ট হচ্ছে। তাকে যেটা পরীক্ষা করে আমরা দেখতে পেলাম, তিনি চোখে অন্ধকার দেখছেন, শারীরিকভাবে প্রবল দুর্বল এবং তার রক্তে শর্করার মাত্রা বা সুগার অত্যন্ত কমে গেছে। সেটা প্রায় 60-এর নিচে, 56 আমরা পাচ্ছি তার সুগার। এবং তার যে রক্ত এবং ইউরিন, তার মূত্রে আমরা এখন কিটোন বডি একটা লার্জ অ্যামাউন্টে পাচ্ছি।
ইউরিনারি কিটোন তার ক্ষেত্রে একটা লার্জ অ্যামাউন্টে পজিটিভ আমরা পাচ্ছি। ফলে একটা অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশনে তিনি আছেন। এই অবস্থায় এই রোদে এখানে কোনোভাবেই তাকে রাখা যায় না। ফলে আমরা তাকে হসপিটাল ইমিডিয়েটলি অ্যাডমিশনের অ্যাডভাইস করেছি। কারণ এই সুগার এত ফল করে গেছে, এখানে যে কোনো সময় তার কিন্তু হার্ট রেটের অ্যাবনর্মালিটি হতে পারে, যে কোনো সময় তিনি মূর্ছা যেতে পারেন, যে কোনো সময় তার খিঁচুনি হতে পারে, তার শ্বাসকষ্ট একটা লেভেলে হচ্ছে, বুকে একটা যন্ত্রণা অনুভব করছেন, হাতে পায়ে কাঁপছে। ফলে কোনোভাবেই তাকে এখানে রাখা উচিত নয় বলে আমরা সাজেস্ট করেছি, তাকে ইমিডিয়েট হসপিটাল অ্যাডমিশনের কথা বলেছি। সেই সঙ্গে আরো দুজন, একজন হচ্ছে সুকুমার সোরেন, তারও এপিগ্যাস্ট্রিক পেইন হচ্ছে, অর্থাৎ আপার অ্যাবডোমিনাল পেইন তিনি হচ্ছেন তার ক্ষেত্রে। ফলে তাকেও কোনোভাবে উইদাউট মনিটরিং ছাড়া এখানে ফেলে রাখা কখনোই উচিত হবে না বলে আমরা তাকেও অ্যাডমিশনের কথা বলছি। এবং সেই সঙ্গে আরেকজন অচিন্ত দাস, তার কাল থেকে লুজটুল, কালকেই আমরা বলেছিলাম লুজটুল বাড়লে হাসপাতালে ভর্তি হওয়ার কথা। ফলে আজকেও লুজটুল তার পারসিস্ট করছে, পাতলা পায়খানা হচ্ছে। ফলে এখানেও তার ক্ষেত্রেও আমরা হাসপাতালে ভর্তি হওয়ার অ্যাডভাইস আমরা করেছি, কারণ অলরেডি তার হাতে খিঁচুনি ধরছে। আমরা জানি না তার রক্তে পটাশিয়ামের মাত্রা কত, কারণ রক্তে পটাশিয়াম যদি কমে যায় যে কোনো সময় হার্ট রেটের অ্যাবনর্মালিটি হতে পারে। তাকেও এখানে যা রাখা কোনোভাবেই সেফ নয়। আরেকজন আন্দোলনকারী, একজন মহিলা যিনি এদের মধ্যে আন্দোলন করছেন, অনশন করছেন, মিতা সরকার, তারও সুগারের মাত্রা কিন্তু অত্যন্ত কম, 70-এর নিচে চলে গেছে তার সুগার। তাকেও কিন্তু অ্যাডমিশন করলে ভালো হয় বলে আমরা বলেছি, বা তাদের সেটা সিদ্ধান্ত, আমরা তো সেটা জোর করে চাপিয়ে দিতে পারি না। ফলে আমরা কিন্তু এরকম ভাবে অ্যাডভাইস করেছি। ফলে একটা দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে আজকে এই চলছে, অত্যন্ত গরমের মধ্যে কলকাতার এই রাস্তায় বসে থাকা, এখানে অনশন করা, একটা দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন। আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে সরকারের কাছে যে এনাদের জীবনের যেন কোনো সংশয় না হয়, সরকার সেটা দেখুক। হাজার হোক সরকারকে তারা দিন সার্ভ করেছে, এই মানুষকে সার্ভ করেছে। ফলে তাদের যদি মিনিমাম দায়িত্ববোধ থাকে, তাদের উচিত এখানে তাদের কথা শোনা, তাদেরকে মিনিমাম সাপোর্টটুকু দেওয়া, এটাই বলার। আমরা কয়েকদিন আগে দেখলাম যে মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বলেছেন যে আমরা নাকি অধিকাংশই পরীক্ষার জন্য প্রস্তুত। এ কথাটার বিরোধিতা আমরা বারবার করেছি। আমরা বলেছি আমরা পরীক্ষার জন্য প্রস্তুত না, আমরা ফর্ম ফিল আপ করবো না। এই কর্মসূচিকে সামনে রেখেই আমরা আগামীকালের মধ্যে 15,403 জন শিক্ষক এবং শিক্ষিকা আমরা চিঠি নিয়ে গিয়ে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছে দেব এবং তাকে জানাবো যে আমরা পরীক্ষার জন্য প্রস্তুত নই, আমরা পরীক্ষা দেব না। এবং এখানে যারা অনশন করছেন তারা অত্যন্ত মানবিকভাবে শক্তিশালী, তাই এরা অনশন করছেন। কিন্তু যে সংখ্যাটা আজকে বাড়িতে যারা মানসিকভাবে বিপর্যস্ত, আমরা এর আগে চেয়ারম্যান স্যারকেও বলেছিলাম যে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। আমাদের কাছে খবর আসছে যে বাড়ির লোক, আমাদের যারা সহকর্মী, এই প্যানেলের শিক্ষক, তারা বিভিন্ন ধরনের সুইসাইড অ্যাটেম্প করছেন এবং এখনো পর্যন্ত বাড়ির লোক তাদেরকে রক্ষা করছেন। তাই আমরা চাই না যে বাংলায় কোনো রকম দুর্ঘটনা ঘটুক। তাই আমরা সরকারের কাছে প্রার্থনা করছি যা আমাদের যা দাবি সে দাবি পূরণ করে, এবং আমাদের সঙ্গে মেহবুব যেটা বলল যে সাক্ষাৎ প্রার্থনা, সেখানে সাড়া দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নমস্কার, আমি একদমই একজন মিডিয়ার সামনে আনাড়ি ব্যক্তি, একটা গ্রামের মেয়ে। পরিস্থিতির শিকারে এসে আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটা আবেদন নিয়ে। আমার সহযোদ্ধা ভাইরা যা বলার তো সবকিছু বলেই দিয়েছে, কিন্তু মিডিয়া তো গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। আমার শরীর খারাপ, আমি দিল্লি পর্যন্ত যেতে পারবো না, তো আমি রাষ্ট্রের কাছে একটা আবেদন ডাকছি, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা সেই আবেদনটা পৌঁছে দেবেন। আচ্ছা, আজকে আমরা এই অনশনটা কেন করছি? আমরা ছোটবেলায় ইতিহাসে পড়তাম সেই বিপ্লবের কথা, যখন কোনো অন্যায় হয় তখন তার বিরুদ্ধে ওই বাপুজি শিখিয়ে গেছিল অহিংস। আমরা শিক্ষক তো, অহিংস পথে এই অনশন করে নিজের ন্যায় বিচারের অধিকার আদায় করতে হয়। আমরা সেই পথটাই আজকে বেছে নিয়েছি। কিন্তু কেন বেছে নিলাম? এই জায়গাটায় বেশ তো আমরা শিক্ষকতা করছিলাম, ছেলে মেয়ে মানুষ করছিলাম, এলাম কেন বলুন তো? 2016 সালে পরীক্ষা দিলাম, চাকরির প্যানেলে নাম দেখলাম, সব ঠিকঠাক। হঠাৎ করে একদিন খবর পেলাম এই চাকরিতে নাকি দুর্নীতি হয়েছে।
তো মাননীয় জাস্টিস গাঙ্গুলি উনি বিচার করে কিছু মানে শাস্তি দিলেন কিছু জনকে। আমি তো অন্যায় করিনি। তারপরে হাইকোর্টে গিয়ে দেখলাম ওটা কিছু জন নয়, সবাইকার প্যানেল বাতিল হয়ে গেছে। কেন? আমার নাকি বোঝা যাচ্ছে না কে যোগ্য কে অযোগ্য। তাহলে দুর্নীতিটা বোঝা গেল কি করে? ওএমআর কিছু তো সিবিআই রিপোর্টের ভিত্তিতে তো কিছু জনকে পানিশমেন্ট দেওয়া হলো, কিছু জনকে পানিশমেন্ট দেওয়া হলো না। তাহলে দুর্নীতিটা বোঝা গেল কি করে? তাহলে যে দুর্নীতি ওটাই বুঝতে পেরেছেন, তার ভিত্তিতে তো আমি নির্দোষ। তাহলে আমি কেন সাজা পেলাম? যে 17 দফা ইলিগালিটিস দিয়েছেন তার একটাও কি আমার বিরুদ্ধে আছে? নেই তো। তাহলে আমি জবলেস কেন? আর আমার যে দেশের ন্যায়দণ্ড শিখিয়েছে সত্যমেব জয়তে, আপনাদের মারফত আমি প্রশ্ন করতে চাই, আর ছাত্রছাত্রীদের কাছে গিয়ে আমি যদি জবলেস হয়ে যাই শেখাতে পারবো তো? এই কথাটা উত্তরটা আপনারা দেবেন আমাকে। নমস্কার। আমার নাম ডক্টর সুব্রতা চট্টোপাধ্যায়। ডক্টর সুব্রতা চট্টোপাধ্যায়। আমরা ফর্ম ফিল আপ কাল থেকে শুরু হচ্ছে, আমরা অনশন আন্দোলনটা চালাচ্ছি। আমরা কেউ ফর্ম ফিল আপে অংশগ্রহণ করব না, কেউ ফর্ম ফিল আপে অংশগ্রহণ করব না, এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞ। এবং আমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছি 15,403 জন শিক্ষক শিক্ষিকা যারা সম্পূর্ণরূপে নির্দোষ নিরপরাধ, তারা কেউ যাতে ফর্ম ফিল আপ না করে, আমরা আপনাদের মধ্যে দিয়ে তাদের কাছেও বার্তা পাঠাচ্ছি। আমরা আমাদের পক্ষ থেকেও সেই বার্তা দিয়ে তাদেরকে এই জিনিসটা ঘোষণা করছি। আর অনশন আন্দোলন চলবে যতক্ষণ না আমাদের দাবি পূরণ হয় এটা। আর 3 নম্বর হচ্ছে আমরা কোর্টেরও দ্বারস্থ হচ্ছি যাতে এই মানে অবৈজ্ঞানিক নিয়োগ যেটা করে দেওয়া হচ্ছে আমাদের উপরে, এবং জোর করে যে নিয়োগ করা হচ্ছে, যে গেজেট পাবলিশ হয়েছে সেই গেজেটও কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপন্থী এবং বিরুদ্ধে গিয়ে তৈরি হওয়ার গেজেট। তাই সেই গেজেটের আমরা ফর্ম ফিল আপ করবো না, আমরা পরীক্ষা দেব না, এটা আমরা স্পষ্ট ঘোষণা করছি। এবং অনশনকারীদের যদি কোনো কিছু হয়ে যায় বা তারা যে আশঙ্কাজনক অবস্থায় যাচ্ছে তার পুরো দায় সরকারের উপর তো দেবই, সরকারকে নিতে হবে এবং তার পরিণতিটাও সরকারকে ভোগ করতে হবে। আগামীকাল শিক্ষামন্ত্রীকে চিঠি দেবেন বললেন, আপনারা কি উপায়ে দেবেন? মেল করবেন, সশরীরে যাবেন, কি করবেন? আমরা সশরীরেও যাব, আর যারা আসতে পারবে না একান্তই ভাবে তারা মেল করবে, কিন্তু আমরা সশরীরে গিয়ে এখানে চিঠিও দেব এবং রিসিভও নেব। এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমরা বারবার পুলিশের কাছে গিয়েছি যেন এই যে আমাদের একটা সাময়িক অবস্থান যেটা হাইকোর্ট আমাদের নির্ধারণ করে দিয়েছেন তার পরিকাঠামোগত ত্রুটি অনেক আছে। আজকে সকালেই বৃষ্টির জলে এই জায়গাটা নষ্ট হয়ে যায় এবং তার আগে যা তপ্ত গরম, আমরা বারবার বলেছি এখানে ফ্যান লাগাতে হবে, আমরা সেই সদুত্তর এখনো পাইনি। তাই আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই এই আমরণ অনশন যেটা আমরা শুরু করেছি আমরা এটা চালাবো। তাই এই অব্যবস্থার বিরুদ্ধে এসে যেন এখানে হাইকোর্টের রায় অনুযায়ী সুস্থ পরিবেশ তৈরি করে দেওয়া যায় তার ব্যবস্থা পুলিশকে করতে হবে। বিষয় থাকবে এটাই যে উনি তো স্পষ্টভাবে ঘোষণা করে দিলেন যে সবাই পরীক্ষা দিতে চায়। যে পরীক্ষা 10 বছর আগে দিয়ে আমরা বেশভাবে চাকরি পেয়েছি, আর যাদেরকে তারা অবৈধভাবে চাকরি দিয়েছে তাদের পরীক্ষাটা নিক না, তারা আলাদা করে আবার কোনো গোপন কক্ষে বসে পরীক্ষা দিক না। তারা হয়তো তাদেরকেও পরীক্ষা দিতে রাজি আছে, তার জন্য তিনি তাদের দায় সবার উপর চাপাচ্ছেন, আমাদের উপর চাপাচ্ছেন। আমরা কেউ পরীক্ষা দিতে রাজি নই, কারণ আমরা দেখতে চাই রিভিউটা কিভাবে তারা জিতিয়ে আনবে সেটা তাদের ব্যাপার, এবং আমাদের জব চলে যাওয়ার দায় সরকারকে নিতে হবে, তাদেরকে সূত্র বের করতে হবে কিভাবে তারা আমাদেরকে রেখে দেবে। কারণ আমরা আমাদের কোনো অপরাধের জন্য আমরা আমাদের চাকরি হারাচ্ছি না, তাই দায় সরকারকে নিতে হবে। আর ওর জোর করে পরীক্ষা নিয়ে কেন? আপনার একটা জিনিস শুনুন, পরীক্ষা নেওয়ার একটা কারণ আছে। যখন রিভিউটা পেন্ডিং আছে, রিভিউ রেজাল্ট না দেখে জোর করে পরীক্ষা নিতে চাইছে কেন? কারণ পরীক্ষা নিলে সবচেয়ে বড় লাভ হচ্ছে সরকারের, এক তো টাকা তুলে নেবে, তার আগে রিভিউ রেজাল্ট কি হবে না দেখে টাকা তুলে নেবে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে পরীক্ষা নিলে তাদের সবচেয়ে বড় লাভ হচ্ছে তারা কলঙ্ক মুক্ত হয়ে গেল। তারা যে অনেক পাপের অর্থ দিয়ে অবৈধ চাকরি দিয়েছে যেগুলোকে,
পুরো পাপ মুক্ত হয়ে গেল। কারণ যদি সেগ্রিগেশন হয়, রিভিউতে কোনোভাবে সেগ্রিগেশন হয় এবং সেগ্রিগেশনের ফলে যারা যোগ্য, যারা বৈধভাবে চাকরি পেয়েছে আমরা, তারা যদি আলাদা হয়ে যায়, যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তারা খুঁজে খুঁজে বের করবে কোন কোন নেতাকে তারা টাকা দিয়েছিল, তাহলে পরে সরকার ভেসে যাবে। তাই তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে সমস্ত গ্রাউন্ড নষ্ট করে দিতে চাইছে সরকার, আর আমরা এটারই খিলাফ, এটারই বিরুদ্ধে। না, এটা তো স্বৈরাচারিতা দেখাচ্ছে সরকার, আমি তো বলছি স্বৈরাচারিতা দেখাচ্ছে। জোর করে যদি ওনারা ফর্ম ফিল আপ করিয়ে পরীক্ষা নেয়, তাহলে আমরা পরিষ্কার বলছি সরকার তার স্বৈরাচারী এবং অগণতান্ত্রিক মানসিকতা এবং মনোভাবকে জোর করে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, এটাই, এর আর বাইরে কিছু না। সরকারের তরফে করা হয়েছে বা না করা হয়ে থাকে কবে করা হবে আমরা এই কেসটা একটা ভুল বিচার হয়েছে, যে দুজন বিচারপতি বিচার করেছেন সম্পূর্ণরূপে ভুল বিচার করেছেন এবং আমাদেরকে সম্পূর্ণরূপে রাস্তায় নামিয়েছেন, ভুল বিচার বলছি। তাই ভুল বিচারের জন্য আমরা রিভিউ করেছি, সরকারও রিভিউ করেছে, স্কুল সার্ভিস কমিশনও রিভিউ করেছে, রিভিউ সবাই আমরা করেছি। কিন্তু রিভিউ যে রেজাল্ট, সেই রেজাল্টটা না দেখে তারা এত তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করিয়ে নিচ্ছে কেন, কোন উদ্দেশ্যে তারা ফর্ম ফিল আপ? তাহলে তারা যদি রিভিউ করলো, তাহলে আবার তাড়াতাড়ি না রেজাল্ট দেখিয়ে ফর্ম ফিল আপ করে নিচ্ছে মানেটা কি? তাহলে তারা রিভিউতে যাতে কোনো আউটকাম ভালো না আসে তারা জানে, তার মানে তাদের কাছে খবর আছে। আমরা বিশ্বাস করি না যে সরকারের কাছে সরকার চাইবে এবং একটা সদর্থক কোনো জায়গা থেকে কোনো সদর্থক রেজাল্ট আসবে না, এটা হতে পারে না। সরকার মনে করছে ইন্ডোর স্টেডিয়ামে যখন আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা একটা যোগ্যদের চাকরি যেতে দেব না, এটা বলেছিলেন তিনি। কিন্তু আজ কিছুদিন আগে 365 দিন ঘুরে গিয়ে বললেন রিভিউ রেজাল্ট যাই আসছে তাই মেনে নিতে হবে। কেন মেনে নেবো? আমরা দুর্নীতি করে কি আমরা নিজেদের চাকরি নিজেরা ক্ষতি করেছি? আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা আছে যে এই ব্যক্তি যদি নিজে কখনো কোনো অপরাধের সঙ্গে যুক্ত হয় তাহলে চাকরি যাবে, তাহলে আমি অপরাধের সঙ্গে যুক্ত ছিলাম না, আমার চাকরি কেন যাবে? আর আজকে তারা বলছে যে রিভিউ রেজাল্ট যা হবে মেনে নিতে হবে। কেন? এই দুটো কথার মধ্যে পার্থক্য কোথায়? এটা একটা